শুধুমাত্র পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নয়। তুরস্ক প্রযুক্তি ও মহাকাশ গবেষণার অগ্রগামী। সাল 1453, সুলতান মেহমেদ বা মেহমেদ দ্য কনকারার তৎকালীন সবথেকে শক্তিশালী রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল আক্রমণ ও দখলের মাধ্যমে বিশ্বের সামরিক ও অর্থনৈতিক দিক থেকে সবথেকে ক্ষমতাধর হয়ে ওঠে অটোমান সাম্রাজ্য বা বর্তমানের তুরস্ক নামে পরিচিত দেশ। বর্তমানে আমরা রাশিয়া, আমেরিকা বা চায়নাকে যেভাবে সুপার পাওয়ার মনে করি, তৎকালীন প্রেক্ষাপটে অটোমানরা ছিল তেমনই একটি সুপার পাওয়ার, যারা পুরো বিশ্ব শাসন করেছিল প্রায় 600 বছর। প্রথম বিশ্বযুদ্ধের পর 1923 সালে স্বাক্ষরিত লুজান চুক্তির মাধ্যমে তুরস্কের আধুনিক সীমানা নির্ধারিত হয়। অটোমান সাম্রাজ্যের পতনের পর মিত্রশক্তির সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয়, যা তুরস্কের উপর বিভিন্ন আইন ও রাজনৈতিক সীমাবদ্ধতা আরোপ করেছিল। এটি বিশেষভাবে আর্থিক ও সামরিক ক্ষেত্রে তুরস্ককে কোণঠাসা করে দেওয়ার একটি মাস্টার প্ল্যান ছিল। তবে বর্তমানে তুরস্ক এই চুক্তির প্রভাব অনেকটা কাটিয়ে উঠতে চাইছিল একজন নতুন গণতান্ত্রিক সুলতানের হাত ধরে, রিসেপ তাইয়েপ এরদোয়ান। Vatandaşlarını koruma mücadelesi veren, evet. শতাব্দী ধরে তুরস্ক পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করছে, কিন্তু আজ এটি শুধুমাত্র সংযোগকারী নয়, এটি একটি পুরাতন বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করা শুরু করেছে। প্রায় 100 বছরের ব্যবধানে তুরস্ক আবার তাদের শক্তি প্রদর্শন করা শুরু করেছে। আজ জানবো তুরস্কের পুনরায় এই সুপার পাওয়ার হয়ে ওঠার পেছনের গেম চেঞ্জার প্রভাবগুলো। আর এখানে মেইন গেম চেঞ্জার হিসেবে কাজ করছে তাদের প্রতিরক্ষা শিল্প, বিশেষত বাইরাক্তার TB2 ড্রোন অথবা কানের মতো ফাইটার জেটগুলো। ছাড়াও অন্যান্য কিছু কারণে তুরস্ক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, যেহেতু ইউরোপ এবং রাশিয়ার সংযোগ স্থলে অবস্থিত তুরস্ক দীর্ঘদিন ধরে ভূ-রাজনৈতিক দিক থেকে বিশ্ব রাজনীতির মূল খেলোয়াড় হিসেবে তুরস্ক পরিচিত। বসফরাস প্রণালীর উপর নিয়ন্ত্রণ থাকায় এটি বাণিজ্য এবং কৌশলগত ক্ষেত্রে বিশেষ প্রভাব রাখে। এই প্রথম থেকেই তুর্কিদের বীরের জাতি বলা হয়। আলপ আরসলান, আর্তুগ্রুল গাজী, ওসমান গাজী থেকে শুরু করে অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান পর্যন্ত তারা কখনো জুলুম সহ্য করেনি, অন্যায়ের প্রতিবাদে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তেমনিভাবে বর্তমানে তুরস্ক দ্রুত তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। শক্তিশালী সেনাবাহিনী, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাইরাক্তার TB2 ও 3 এর মতো
গেম চেঞ্জিং ড্রোন প্রযুক্তির মাধ্যমে এটি একটি সামরিক শক্তি হয়ে উঠছে। বলা হয় যে এই তুর্কি ড্রোন যা যুদ্ধের প্রকৃতি পরিবর্তন করে দিয়েছে। এছাড়া সাম্প্রতিক রাশিয়ান S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার মাধ্যমে আকাশ সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এছাড়া নিজেদের তৈরি যুদ্ধবিমান ও মিসাইলের মাধ্যমে তুরস্কের সামরিক সক্ষমতা বহুগুণে বাড়ছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য মতে টার্কি বা তুরস্ক সামরিক ক্ষমতার বা সক্ষমতার দিক থেকে শীর্ষ 10-এর মধ্যে অবস্থান করছে। তুরস্কের সামরিক বাহিনী ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম, যা যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান। এই সশস্ত্র বাহিনীতে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আধা সামরিক বাহিনী এবং কোস্টগার্ড। তুরস্ক বেলজিয়াম, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডের সাথে ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং পলিসি এর একটি অংশ। কথায় আছে, একটি দেশের উন্নতিতে দুইটি জিনিস দুইটি ডানার মতো কাজ করে, একটি সামরিক সক্ষমতা এবং অন্যটি অর্থনীতি বা ইকোনমিক্স। তুরস্কের অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহৎ, যাদের জিডিপি 1 ট্রিলিয়নেরও বেশি, যা সৌদি আরব ও ইরানের থেকে বেশি। এটি একটি প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র, যেখানে গাড়ি, ইলেকট্রনিক্স, টেক্সটাইল এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করা হয়। আর অর্থনীতিতে তুরস্কের ফুলে ফেঁপে ওঠার পেছনে প্রতিরক্ষা শিল্প সব থেকে বড় ভূমিকা পালন করে আসছে। Turkey's revenue from defense exports rose by 42%. সব থেকে বেশি রপ্তানি আয় মূলত বাইরাক্তার ড্রোন থেকেই আসে। 2023 সালে বাংলাদেশের আর্মি তুরস্কের থেকে মোট 24টি ড্রোন অর্ডার করে, যার মধ্যে 12টি বাইরাক্তার TB2 ড্রোন বাংলাদেশে পৌঁছেছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কাজ করছে। 2022 সালে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের পর থেকে 2024 সাল পর্যন্ত রপ্তানি আয় দাঁড়িয়েছে $7 বিলিয়ন। তুরস্ক বিশ্বব্যাপী ড্রোন বাজারে 65% শেয়ার নিয়ে আধিপত্য বিস্তার করছে। তাদের মতে তারা প্রতি বছর 300 থেকে 500 ড্রোনের উৎপাদন করতে সক্ষম। শুধুমাত্র পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নয়, তুরস্ক প্রযুক্তি ও মহাকাশ গবেষণার অগ্রগামী। Turkey's space program includes plans to send lander to the moon by 2026. The program's goal is to establish Turkey as a country with a presence on the moon. অর্থাৎ 2030 সালের মধ্যে তারা চাঁদে যাওয়ার লক্ষ্যে রকেট উৎক্ষেপণ করার চেষ্টা করবে। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল পরিকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে তুরস্ক।
স্ট্যাটিস্টার তথ্য মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে তুরস্কের আকার 2025 সালে $2.15 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়, যার বাজারের আকার 2025 থেকে 30 সালের মধ্যে বার্ষিক বৃদ্ধির হার 27.94% পৌঁছাবে, যার ফলে 2030 সালের মধ্যে বাজারের পরিমাণ 7.37 বিলিয়ন মার্কিন ডলার পৌঁছাবে। বিশ্বব্যাপী তুলনায় সর্ববৃহৎ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। তুরস্কের বৈদেশিক নীতি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আফ্রিকা বা মধ্য এশিয়া অথবা মধ্যপ্রাচ্যে এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। ন্যাটো দলভুক্ত একমাত্র মুসলিম দেশ হিসেবে তুরস্কই রয়েছে। এছাড়া ন্যাটো এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে এটি বৈশ্বিক নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষত তুরস্কের আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে সরাসরি সেনা মোতায়েন বা বিভিন্ন প্রক্সি ওয়ার বা ইলেকশনে ইন্টারফেয়ারের মতো কর্মকাণ্ডগুলো আরো বেশি দৃশ্যমান হচ্ছে। তুরস্কের উত্থান অস্বীকার করা যায় না। কৌশলগত অবস্থান, সামরিক অগ্রগতি, অর্থনৈতিক শক্তি এবং প্রযুক্তিগত উন্নয়ন সবকিছু এটিকে একটি বড় শক্তি হিসেবে গড়ে তুলছে। কিন্তু এটি কি যুক্তরাষ্ট্র বা চায়না অথবা রাশিয়ার মতো সুপার পাওয়ার হতে পারে? হয়তো এটা শুধু সময়ের অপেক্ষা।